শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুদিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমার বেশ ভাবালো। আমি কাছে যেতেই তিনি লুকিয়ে ফেললেন। আমার প্রশ্নের উত্তরে তিনি মিথ্যা বললেন। আমাকে খাবার দেখাতে বললাম, দেখাচ্ছেন না। আমি জোর করে বের করলাম। বিয়ে হয়ে এই খান বাড়িতে এসেছি সবে 7 দিন, কিন্তু বিয়ের তৃতীয় দিন জল খেতে খাবার ঘরে আসতেই দেখি শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে ভালো করে আশেপাশে তাকাচ্ছেন, তারপর চুরি করে কিছু খাচ্ছেন আর বারবার চারিদিকে তাকাচ্ছেন কেউ দেখলো কিনা। আমি মনে মনে ভাবলাম বেচারির হয়তো ক্ষুধা পেয়েছে খুব, তাই খাচ্ছে। তাই মুচকি হেসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু আমি প্রচন্ড অবাক হলাম যখন এই একই সময় আমি পরদিন এই একই ঘটনা আবার দেখলাম। ঘরে বোতলের পানিটা শেষ হয়ে গেছিল বলে আমি ডাইনিং টেবিলের উপরে থাকা জগ থেকে পানি নিতে আসলাম। আর এভাবেই আজ পরপর 4 দিন আমার শাশুড়ি মাকে চুরি করে খাবার খেতে দেখেছি। কিন্তু রাতে আমার শাশুড়িকে প্রতিদিন ঠিক মতোই খাবার দেওয়া হয়, তবু দেখি উনি লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ সবার সাথে বসে উনিও খাবার খায়। আর সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো আজকে রাতে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে পেট ভরে মাংস ভাত খাইয়েছি, কিন্তু তবু এভাবে রাতে উঠে কেন খাচ্ছে? মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে উঠলো। ঘড়ির দিকে চোখ গেল, দেখলাম রাত 3টা বাজে। তাই অত না ভেবে মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকে সরাসরি জিজ্ঞাসা করব উনি কেন এরকম করেন। আর ক্ষুধা পেতেই পারে, এটা ওনার নিজের ঘরেই খেতে পারেন, তবে তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে? আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো, তখনই পেছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বলল, কি করছিস তুই এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আমি হাবিবকে কথাটা শেয়ার করতে চাইলাম, কিন্তু আবার মনে করলাম যদি শাশুড়ি মাকে কিছু বলে তাহলে হয়তো উনি লজ্জা পেয়ে যাবেন ছেলের কাছে। ওনার চুরি করে খাবার খাওয়ার বিষয়টা আমি জেনে গেছি, আর সেটা ওনার ছেলেকে শেয়ার করে ফেলেছি। সেটা নিশ্চয়ই ওনার জন্য লজ্জাজনক বিষয় হবে। তবে আমাকে জানতেই হবে উনি কেন চুরি করে খাবার খান। হাবিব বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, চলো। আমি এসব ভেবে আর কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। পরদিন সকালে আমি আর হাবিব আটরা ভাঙতে আমার বাবার বাড়ি আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছিল। বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছেন, তাই আমার মুখ দেখলেই বুঝতে পারেন আমার কিছু হয়েছে। সন্ধ্যাবেলা হাবিব যখন একটু বাহিরে গেল, আমাকে একা পেয়ে বাবা কাজে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, তোর মন খারাপ কেন? আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে আমার মামুনির। আমাকে চুপ করে থাকতে দেখে আবার বলল, কিছু নিয়ে কি তুই চিন্তা করছিস মা? আমি একবার ভাবলাম সবটা বলি, কিন্তু আবার ভাবলাম না থাক, বিষয়টা আমি নিজেই সমাধান করব। তাই হেসে বললাম, না বাবা, আসলে আবার তোমাকে ছেড়ে আবার চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ হচ্ছে। বাবা বলল, এখন তো একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলেই ওটাই আপন লাগবে। স্বামীর ঘরে যে মেয়েদের আপন ঠাই। আমি মাথা নাড়ালাম, তারপর বাবা মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি চোখ বন্ধ করলাম, এক অন্যরকম শান্তি অনুভব করতে শুরু করলাম, ঠিক ছোটবেলার মতো। দুদিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম। দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাটা তুলে ফেললাম, ভাবি, আপনি কিছু না মনে করলে আমি কিছু একটা বলতে চাইছিলাম। ভাবি এমনিতে খুব চুপচাপ স্বভাবে, তেমন একটা কথা বলেন না। আমার কথা শুনে কাজ করতে করতে বললেন, কি বলবে বলো, তুমি আমাকে নিজের বোনের মতোই ভাবতে পারো। আমি ধীরস্থির হয়ে বললাম, আসলে ভাবি, মা রোজ রাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খায়। একদিন দুদিন হলেও তাও হতো। কিন্তু ভাবি আমার কথা শুনে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললো। ওটা আসলে খাওয়ার জন্য নাই তো, মানে ওনার ক্ষুধা পেলে উনি খায় বিষয়টা এমন না। আসলে ওনার একটা মানসিক অসুখ আছে, বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলেন ওটা এক ধরনের ফুড অ্যাংজাইটি, মানে সবসময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে, তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান, অথচ আসলেই কিছুই খান না, বরং এমন অভিনয় করেন যেন গোপনে ভুড়ি ভোজ করছেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এমন কেন হলো? ভাবি মাথা নিচু করে বলল, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খেয়েছেন, কিন্তু পুরোপুরি সারেনি। ছোটবেলায় ভীষণ অভাবে বড় হয়েছেন তিনি, সেই ভয়টা আজও মনের মধ্যে বেঁচে আছে। বিষয়টা শুনে মুহূর্তেই বুকটা হু হু করে উঠলো আমার। মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া লাগলো। তার চোখে মুখে লুকোনো আতঙ্ক যেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। মনের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাবি বলল, মন খারাপ করো না ইতু, এমনিতে উনি সুস্থ, শুধু রাত হলেই আতঙ্ক ওনাকে ঘিরে ধরে। যদিও তুমি ওনার কাছে গেলে আর তোমাকে বুঝতে দেবে না, চিন্তা করো না। আমি ভাবির কথায় সম্মতি জানিয়ে চোখের জল মুছে ভাবির কাজে সাহায্য করতে লাগলাম। সবকিছু মিলিয়ে সবার সাথে ভালোভাবেই দিনগুলো একইভাবে কেটে যেতে লাগলো। আমি পরদিন আর অবাক হলাম না রাতের বেলা শাশুড়িকে ফ্রিজ খুলতে দেখে, বরং যখনই তাকে রাতের বেলা চুপিসারে খাবার ঘরে যেতে দেখি মায়ে ভরে ওঠে মন। যেন নিজের অজান্তেই আমিও অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। বরং ওনাকে দেখলে আমি সরে যাই, যেন আমাকে দেখে উনি লজ্জা না পান বা ওনার যেন কোনো সমস্যা না হয়। কিন্তু আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। রান্নাঘর থেকে শব্দ আসছে শুনেই বুঝতে পারলাম আবারও নিশ্চয়ই শাশুড়ি মা রান্নাঘরে। কি মনে করে আমিও চুপি চুপি পাটি পেটিপে রান্নাঘরের দিকে এগোলাম। ফ্রিজের দরজা খোলা, ভিতরে আলো ছড়িয়ে পড়েছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু অন্য দিনের চেয়ে এবার দৃশ্যটা আলাদা। ভেতরে দেখে আমার মাথা ঘুরে গেল, আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এতদিন যেটা দেখেছি সেটা দেখবো মনে করে রান্নাঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখি আমার শাশুড়ি মা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছেন। দৃশ্যটা দেখে আমার গা শিউরে উঠলো, আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, আপনি কাঁচা মাংস খাচ্ছেন কেন মা? ফ্রিজে তো রান্না করে মাংস ছিল। আমার শাশুড়ি মা কেমন একটা ভঙ্গিমা করে সব
চিবিয়ে চিবিয়ে খেতে খেতে আমাকে বললেন, এই সব খাবারে কোনো মজা নেই বৌমা, আমি তো প্রতিদিন কাঁচা মাংস খাই। তুমি হয়তো শুধু আমাকে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থেকে খাবার খেতে দেখো, কিন্তু আমি কি খাই সেটা খেয়াল করনি। খুব মজা, তুমি খাবে? সম্মানিত ভিউয়ার্স, গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।